হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার মেজর 1 বেঙ্গলি পেপার যে রয়েছে, সেইখান থেকে যেই বিষয়টি বা যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেওয়াই রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, প্রথমে বলা হচ্ছে রচনাকাল। বলছে শ্রীকৃষ্ণ কীর্তনের নামকরণ নিয়ে যেমন মতবিরোধ রয়েছে, ঠিক তেমনই রচনাকাল নিয়ে কিন্তু বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছে। মানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল নিয়ে আমরা দেখব বিভিন্ন মতভেদ রয়েছে। মানে বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন সময়কে কিন্তু আর কি ঘোষণা করেছে। মানে কেউ কেউ বলেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে হলো চৈতন্য জন্মের আগে বা তার পূর্বে, আবার কেউ কেউ বলেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে মহাপ্রভু চৈতন্য জন্মের পরবর্তী সময়ের রচনা হয়েছে। তো আমরা দেখব তাই বলেছে, কারণ এই পুঁথিটি কোথাও রচনাকাল উল্লেখ নেই। এই মতবিরোধ থাকার কারণ এই পুঁথিটির মধ্যে কোথাও রচনাকাল উল্লেখ নেই। মানে এটা অখণ্ড অবস্থায় পাওয়া গেছে, তাই কিন্তু এরকম দশা হয়েছে। মানে সম্পূর্ণ অবস্থায় কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, এটা কিন্তু কাব্যটি কিন্তু পাওয়া যায়নি। সেই কারণে কিন্তু এই রচনাকাল নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। তাই পুঁথির অন্তরঙ্গ এবং বহিরঙ্গ বিষয় বিচার করে রচনাকাল নির্ধারণ করতে হবে। সেই কারণে কিন্তু যেহেতু রচনাকাল সেখানে নেই, পুঁথির যে ভিতরের বিষয়বস্তু সেগুলোকে কেন্দ্র করে কিন্তু তার রচনাকাল আমাদের নির্ণয় করতে হবে। সেটাই দেখো এখানে বলা হয়েছে। প্রথমত এই কাব্য চৈতন্য পরবর্তী যুগের বলে কেউ কেউ অভিমত পোষণ করে। আমি প্রথমেই বললাম, কেউ কেউ বলেছে যে এই কাব্য হচ্ছে চৈতন্য জন্মের যে পূর্বের সময়টা, ঠিক আছে না, এখানে বলেছে পরবর্তী চৈতন্য জন্মের পরের সময়টাকে কেউ কেউ আর কি এই মত পোষণ করেছে, কেউ কেউ এর পক্ষে যুক্তি দিয়েছে। দেখো সেই যুক্তিগুলো এখানে বলা হচ্ছে যে অনেকে চণ্ডীদাসের কৃষ্ণ নামাঙ্কৃত পদসমূহ আরোহণ করে পরম আনন্দ পেতেন, ঠিক আছে। সেই চণ্ডীদাস কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা? তাই বলছে এই যে চণ্ডীদাস যে আছে, সে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা? তাহলে তিনি চৈতন্য পরবর্তী যুগের কবি। আবার আমরা দেখব চৈতন্যের পরবর্তী যুগের কবি কিন্তু এই চণ্ডীদাস, ঠিক আছে। তাই বলছে, তবে সমালোচকরা বলেন যে চৈতন্যদেবের মানবরূপী ঈশ্বর, চৈতন্যদেব যে আছে তিনি হচ্ছে স্বয়ং মানবরূপী ঈশ্বর। তাই তিনি এমন অশ্লীল ভাষা সম্ভারের কাব্য কখনো পরমানন্দে আস্বাদন করতে পারে না। মানে যদি এরকম হয়ে থাকে যে চৈতন্যদেবের পরে আর কি সেটা রচনা করা হয়েছে তার জন্মের পরে, তাহলে এরকম অশ্লীল বা এরকম ভাষা, সে তো ঈশ্বর, মানবরূপে তাকে ঈশ্বর মানা হয়, সে কী করে এরকম আর কি অশ্লীল ভাষা গ্রহণ করতে পারে, ঠিক আছে। দেখো আরেকজন এই সপক্ষে যুক্তি দিয়েছে, বলেছে যে এই কাব্য অনেকগুলি বিদেশি শব্দ যেরকম আরবি ফার্সি আমদানি ঘটেছে। আমরা দেখব এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে অনেকগুলো বিদেশি শব্দের কিন্তু আমদানি ঘটেছে। সেটাই বলছে, যেমন মজরি, ঠিক আছে, মজুরিস, কুত, মিন্তি, খরমুজা, ঠিক আছে, গুলাল, এই সমস্ত বিদেশি কাব্যগুলো দেখবো আমরা, বিদেশি শব্দগুলো আগমন ঘটেছে। তাই ত্রয়োদশ শতকে ঘটে যাওয়া তুর্কি বিপ্লবে সমাজ কিভাবে এই সব ভাষা গ্রহণ করতে পারে। এখানে প্রশ্ন করেছে যে এই সময় তুর্কি বিপ্লবের সময় এই ভাষাগুলো কি করে গ্রহণ করা যায়। তাই বলছে দেখো এখানে যে 16 শতকের কবি মুকুন্দ চক্রবর্তী এই সব ভাষা কিন্তু ব্যবহার করেনি। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 15 শতকের রচনা নয়। আবার এখানে বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু 15 শতকের রচনা নয়, মানে এটা হচ্ছে চৈতন্য জন্ম হওয়ার আগের ঘটনা। এই সমস্ত কথা কিন্তু বলেছে। তারপরে দেখো 3 নম্বরে আরেকটা যুক্তি দিয়েছে, বলেছে কৃষ্ণের ভাগীরথী কুলের অনুসন্ধানে অনুষঙ্গ অনেকটা শ্রী চৈতন্যের ভাগীরথী তীরের ভ্রমণকে নকল করে দেখানো। তাই এই কাব্য হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কাব্য। এখানে আবার বলছে যে কৃষ্ণের যে ভাগীরথী কুল আছে সেখানের যে অনুসন্ধানের অনুষঙ্গ অনেকটা শ্রী চৈতন্যের যে ভাগীরথী তীরের ভ্রম যে আছে সেই ভ্রমণকে কিন্তু নকল করে কিন্তু করা হয়েছিল। তাই বলছে এটা হচ্ছে চৈতন্যের পরবর্তী যুগের আর কি এই কাব্যটি রচনা করা হয়েছে। তো এখানে এগুলো সব ছিল স্বপক্ষে যুক্তি, ঠিক আছে। এখন আমরা দেখব এর বিপক্ষে যুক্তি। অনেকে বলেছে যে না, এটা হচ্ছে চৈতন্য জন্মের আগেই হয়েছে, ঠিক আছে, চৈতন্য জন্মের সময় হয়েছে। দেখো বলছে এই মতকে
দেখ এখানে তাই বলছে, এই মতকে খণ্ডন করে ভাষার প্রাচীনতার সূত্রকে সামনে রেখে বলা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চেতনা পরবর্তী, চেতনা হবে না এখানে চৈতন্য হবে, ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেবে, চৈতন্য পরবর্তী যুগের কাব্য, মানে অনেকে আবার বলছে এটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কাব্য। দেখো এখানে কি বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের ঐশ্বর্য সত্তার প্রকাশ পায়, যা চৈতন্যের পরবর্তী কৃষ্ণ কথার মূল বিষয় ছিল। আমরা দেখবো এখানে শ্রীকৃষ্ণ যে আছে, শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য সত্তা সেটার বিষয় কিন্তু এর মধ্যে, এই কাব্যটির মধ্যে প্রকাশ পেয়েছিল। তাই চৈতন্য যে আছে তার সমসাময়িক এবং পরবর্তী যুগে কৃষ্ণের মাধুর্য রূপের যে প্রভাব বর্তমান, তাই এই রচনাকাল কিন্তু 15 শতকের বলা যায়। এখানে কিন্তু এর পক্ষে যুক্তি দিয়েছে যে হ্যাঁ এই রচনাকাল হচ্ছে 15 শতকের সময়। দেখো তাই বলেছে এটা হচ্ছে চৈতন্য জন্মের পূর্ববর্তী, মানে তার জন্মের আগে এটা কিন্তু আমরা বলতে পারি 15 শতকের সময়। দেখো 2 নম্বরে বলেছে যে এই কাব্য চৈতন্য বন্দনা নেই। আমরা দেখব এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রয়েছে এর মধ্যে কিন্তু চৈতন্য দেবের বন্দনাগুলো নেই। তাই বলছে যে অথচ চৈতন্য পরবর্তী যুগের কাব্য তাকে বন্দনা করা হতো। আমরা দেখব চৈতন্য জন্মের পরে যেই সমস্ত কাব্যগুলি ছিল সেখানে চৈতন্য দেবের বন্দনা করা হতো, তাই এটাকে আমরা হিসাব মতো ধরে নিতে পারি যে এটা হচ্ছে চৈতন্য জন্মের পূর্ববর্তী সময়। তাই বলছে এই দিক থেকে এই কাব্যকে কিন্তু চৈতন্য জন্মের আগের রচিত বলা যায়। দেখো আরেকটা বলছে যে ভাষার প্রাচীনতার সূত্রে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন যে চর্যাপদের পুঁথির পরে বাংলা ভাষায় এমন প্রাচীন পুঁথি আর নেই। বলছে বাংলা ভাষায় এই যে চর্যাপদ যে রয়েছে সেটার পরে একটা প্রাচীন পুঁথি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এরকম পুঁথি কিন্তু আর নেই। তাই বলছে যে কিন্তু ভাষার ইতিবৃত্ত গ্রন্থে সুকুমার সেন বলেন যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি তেমনই পুরানো না হলেও মূলে কিন্তু হস্তক্ষেপ খুব বেশি না পড়ায় আদি মধ্য কিন্তু বাংলার খানিকটা পরিচয় পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি যে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের কিন্তু কাব্য, পূর্ববর্তী যুগের কাব্য মানে চৈতন্য জন্মের আগে কিন্তু এই কাব্যটি রচনা করা হয়েছিল। ঠিক আছে, তো আজকে এই যে চৈতন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল সম্পর্কে, গ্রন্থটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।